ধর্ষিত হয়ে যাওয়ার পরে কোথায় তিনি এনকোয়ারি কমিটি করবেন, নিদেন পকেটে এফআইআর করবেন, সেসবের কোনো বালাই নেই। তিনি আগেই বলে বসলেন যে মেয়েটি আসলে দায়ী, তিনি কেন বাবা রাত্রেবেলা ওখানে একা একা ছিলেন। মানে ধর্ষিতার দায়িত্ব নিতে হবে যে তুমি কেন মলেস্টেড হয়েছে, তোমাকে কেন মারা হয়েছে, কি এবং তথ্য সে জানতে পেরে গেছিল, তাকে কেন মারা যেতে হলো। আপনারা সকলেই বিষয়টাকে এই যে ধর্ষণ বলে সীমিত করে দিচ্ছেন। আমি এই ধর্ষণের বাইরের বৃহত্তর রাজনীতির খেলাটা অনেকদিন ধরে আমি ফেসবুক টুইটারে লেখার চেষ্টা করছি, আমি মানুষকে কমিউনিকেট করার চেষ্টা করছি, আমার মতো করে টিভি চ্যানেলে বলছি যে আপনারা শুধুমাত্র ধর্ষণ বা মলেস্টেশনের মধ্যে সীমিত রাখবেন না, তার কারণ এর পেছনে একটা বিরাট বড় অভিসন্ধি রয়েছে। কিন্তু এই মেয়েটির ইনকোয়েস্ট রিপোর্টে যে ধরনের প্রহারের কথা বলা আছে তার থেকে দেখে বোঝা যাচ্ছে যে যত না এই মেয়েটিকে যৌন নির্যাতন এবং নিপীড়ন করার উদ্দেশ্য ছিল, তার থেকে অনেক বেশি বোধহয় উদ্দেশ্য ছিল যে ওকে একেবারে যন্ত্রণা দিয়ে একেবারে যাতে কাতরাতে কাতরাতে মারা যায় সেইটা এনশিওর করা। এই ভদ্রলোক, ভদ্রলোক বলাটা ভুল, নভদ্রলোক, এই অভদ্রলোকটি আসলে এমন একজন ব্যক্তি যাকে সরকার ভয় পায়, যাকে প্রশাসন ভয় পায়। তার জন্য তাকে ইস্তফা দেওয়া তার গ্রহণ করা যায় না, তাকে ট্রান্সফার করানো যায় না, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া যায় না, তাকে সাসপেন্ড করা যায় না, তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এই মেয়েটি শুধুমাত্র একজন ধর্ষিতা নন, তাকে খুন করা হয়েছে এবং এই খুনটা রাজনৈতিক হত্যা। আপনার যদি মনে হয় যে আপনার কাছে এত লুকোনোর নেই, পরের দিন কেস ডায়েরি হ্যান্ড ওভার করে দিতেন আইনি প্রসিডিউর কমপ্লিট করে। রোববার পর্যন্ত কি শো দেখাবে? শোটা এটাই রেনোভেশনের কাজ হবে, আবার কোথাও কিছু হারিয়ে যাবে, আবার কাউকে একটা সেটিং করবেন, কিছু টাকার লোভ দেবেন, কিছু ছাত্রের মুখ বন্ধ করানোর চেষ্টা করবেন, একটু নেটওয়ার্কটা খেলিয়ে নেবেন। এই সমস্ত বদমাইশি করে কি পান? লজ্জা পান না নাকি আপনারা? আপনাদের বাড়িতে মা, স্ত্রী, সন্তান ইত্যাদি নেই? দেখুন, ওনার বিপদ বাড়ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। মাননীয় হাইকোর্টের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবেই চেষ্টা করা হচ্ছে যাতে আইনিভাবে তদন্তটা করা যায়, কিন্তু সেইটা করতে গেলে তো সরকার এবং প্রশাসনকে তার সাথে সহযোগিতা করতে হবে। এই রকম একটা যে অদ্ভুত মিথ্যাচার করা হলো, একজন নৈতিকতার দায় নিয়ে রিজাইন করলেন, তারপরে তিনি রিজাইন করলেন এই নয়, তিনি একদম সরকারি চাকরি থেকে নিজেকে ইস্তফা দিলেন। ইস্তফা দিয়ে তিনি বললেন, এমন বাবা হয়ে উঠলেন তিনি যে বাবা হিসেবে তিনি নাকি এরকম একজন মেয়ের ঘটনা তিনি মেনে নিতে পারছেন না, তার নাকি প্রায় লজ্জায় মাথা হেট হয়ে যায়। তো যাই হোক, সরকারের বোধহয় লজ্জায় মাথা হেট হয় না, সেই কারণে তিনি ইস্তফা দিয়ে চলে গেলেন এবং আবার হাসতে হাসতে আবার কোন এক অদৃশ্য শক্তি এসে তার আবার ইস্তফাটা রিজেক্ট করে দিয়ে তাকে আবার আরেকটা মেডিকেল কলেজে বসিয়ে দেওয়া হলো। এইটা থেকেই বোঝা যায় যে সরকার আসলে নিজে কোঅপারেট করে শাস্তি দিতে চায় না, অথবা যে মানুষ দায়িত্বজ্ঞানহীনতার একটা প্রচন্ড পরিচয় দিয়েছে সেই মানুষের ভুলটা বোঝাতে চায় না। তার কারণ সরকার তো নিজেই কোনোদিন ভুল স্বীকার করে না। আপনি পৃথিবীর পশ্চিমে দেখুন, পশ্চিমের দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, সেখানে নির্বাচনের পরে যখন ফল ভালো হয় বা খারাপ হয়, কোনো মন্ত্রী যদি দুর্নীতি করেন বা না করেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু যে নিদেন পক্ষে তারা স্বীকার করেন হেরে গিয়েও বা ভুলটা হওয়ার পরে যে হ্যাঁ, এটা আমাদের ভুল হয়েছে। আমরা এমন এক রাজনৈতিক পরিবেশে আছি যে ভুল স্বীকার করা তো দূরের কথা, উল্টে এখানে আপনাকে জোর করে জুলুমবাজি করে বুঝিয়ে দেওয়া হবে যে না, ভুলটা আপনি মনে করছেন ভুল, আসলে এটাই ঠিক, এই ধর্ষণ হওয়াটাই ঠিক, এরকম ভাবে বেআইনি র্যাকেট চলা এগুলো ঠিক, ভুল টেন্ডার দিয়ে সেখান থেকে কাটমানি নেওয়া সেগুলো ঠিক, কিভাবে এখন জানা যাচ্ছে কি সব ওই বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে সেখানে একটা কি ঘাপলা করেছে, এই সমস্ত ঘাপলাগুলো হচ্ছে আসলে ঠিক। এবং সৎভাবে একজন ছাত্র বা ছাত্রী তিনি পড়তে যাবেন, এন্ট্রান্সে পাশ করে একটা জায়গায় স্বপ্ন নিয়ে যাবেন, চিকিৎসক হতে যাবেন, মানুষের জীবন নিয়ে কাজ করবেন, এটা 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 কোনো নৈতিকতার লক্ষণ তো নয় আমাদের রাজ্যে। এখানে কে মানুষ মারতে পারে, কে কটা খুন করতে পারে, কে কটা ধর্ষণ করতে পারে, তার হিসেবে সেটা হচ্ছে এখন কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তো সেই স্ট্যান্ডার্ডের হিসেবে মাননীয় অধ্যক্ষ মশাই তিনি তো ঠিকই করেছেন, এই ধরনের ধর্ষকদেরকে দিনের পর দিন এনকারেজ করছেন। একটা ধর্ষিত হয়ে যাওয়ার পরে কোথায় তিনি এনকোয়ারি কমিটি করবেন, নিদেন পকেটে এফআইআর করবেন, সেসবের কোনো বালাই নেই। তিনি আগেই বলে বসলেন যে মেয়েটি আসলে দায়ী, তিনি কেন বাবা রাত্রেবেলা ওখানে একা একা ছিলেন। ধর্ষিতার দায়িত্ব নিতে হবে যে তুমি কেন মলেস্টেড হয়েছো, তোমাকে কেন মারা হয়েছে, এটা মেয়েদের দায়বদ্ধতা, ওনার কোনো দায়বদ্ধতা নেই। উনি ওখানে বসে মজা দেখবেন, হাততালি দেবেন, এই সমস্ত করবেন। একটা নির্লজ্জ, কি বলবো, মানুষ দুর্নীতি পরায়ণ হয়, লোভী হয়, অন্যায় করে, ক্রিমিনাল হয়, সবই আমরা দেখেছি। এগুলো সবই মানুষের বৈশিষ্ট্য, স্বভাবের মধ্যে থাকে। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খারাপ দোষ আছে, কিন্তু এরকম নির্লজ্জ বেহায়া যে আজকের দিনে দাঁড়িয়ে, এবং সে একটা অশিক্ষিত একটা ফালতু ইডিয়েট বলে আমি
তাকে নিয়ে এতটা বিরক্ত হতাম না, কিন্তু একজন চিকিৎসক, তিনি কিন্তু নিজে একজন চিকিৎসক, মাথায় রাখতে হবে। এই একটা চিকিৎসক, তিনি একটা অত বড় মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনি দিনের পর দিন সেখানে চালাচ্ছেন, তারপরেও বছরের পর বছর ধরে তার নামে একাধিক অভিযোগ রয়েছে। কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যে এর আগেও নাকি ছাত্ররা তাকে আন্দোলন করেছে, তিনি তারা খেয়ে উসেন বোল্টের মতো দৌড় লাগিয়েছিলেন। তো এইরকম একজন অধ্যক্ষ ওখানে রয়েছে, তাকে বারবার নাকি পদত্যাগ করানো হয়, 2 ঘন্টার মধ্যে আবার তিনি নাকি ফিরে আসেন। এটা কি ধরনের পদত্যাগ পত্র উনি কি লেখেন, এটা আমার কাছে খুব একটা মানে ম্যাজিক পেন দিয়ে লেখেন বোধহয়, যে লিখলেন তারপর লেখাটা গায়েব হয়ে গেল, সেজন্য আবার উনি পদে চলে এলেন, এরকম একটা অদ্ভুত একটা ব্যাপার। এবং সম্পূর্ণ কেয়ারলেসনেস একটা জিনিস চলছে। এবং আজকে এই ছাত্রীর মৃত্যু শুধুমাত্র তার মৃত্যু বা ধর্ষণ নয়, তার বাইরে একটা বৃহত্তর সামাজিক ব্যর্থতাকে আমাদের সামনে তুলে আনছে। যে আগে আমরা দেখতাম, বা শিক্ষিত সমাজ, এই যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলেন, এরা এড়িয়ে যেতাম, যখন আমরা গ্রামগঞ্জের মেয়েদের কথাগুলো দেখেছি, যখন সন্দেশখালীতে দেখেছি, যখন কোচবিহারে দেখেছি, যখন মেদিনীপুরে দেখেছি, যখন ঘাটালে অ্যাসিড অ্যাটাক দেখেছি, আমরা এগুলো নিয়ে এত কথা বলিনি, আমাদের তখন বলা উচিত ছিল। তার কারণ সামগ্রিকভাবে বাংলার মেয়েদের কিন্তু অবস্থা বেশ খারাপ জায়গাতে আছে। শাসক দলকে বললেই বলবে আপনি এনসিআরবি রিপোর্ট দেখুন, এনসিআরবি রিপোর্টে তো এই সমস্ত লেখা নেই। ঠিক কথা, এনসিআরবি রিপোর্টে তো এই যে চিকিৎসক মারা গেলেন সেইটাও লেখা থাকবে কি? শুধু মারা গেলেন তাই নয়, সংখ্যায় হয়তো একটা মৃত্যু, একটা খুন, এত কোটি কোটি মানুষের মধ্যে আপনি বলবেন একটা খুন কি এমন ব্যাপার? একটা মানুষ, হাজার হাজার মানুষ অসুস্থতায় মারা যাচ্ছেন না, দুর্ঘটনায় মারা যাচ্ছেন না, তাহলে একজন মানুষ মারা গেছেন, এটা নিয়ে আপনি এত কথা বলছেন কেন? আরে ভাই, ও তো এমনি এমনি মারা যায়নি, ও তো একটা বড় দুর্নীতির পাহাড়ে চাপা পড়ে মারা গেছে। কি এমন তথ্য সে জানতে পেরে গেছিল, তাকে কেন মারা যেতে হলো? আপনারা সকলেই বিষয়টাকে এই যে ধর্ষণ বলে সীমিত করে দিচ্ছেন। আমি এই ধর্ষণের বাইরের বৃহত্তর রাজনীতির খেলাটা অনেকদিন ধরে আমি ফেসবুক টুইটারে লেখার চেষ্টা করছি, আমি মানে মানুষকে কমিউনিকেট করার চেষ্টা করছি, আমার মতো করে টিভি চ্যানেলে বলছি যে আপনারা শুধুমাত্র ধর্ষণ বা মলেস্টেশনের মধ্যে সীমিত রাখবেন না। তার কারণ এর পেছনে একটা বিরাট বড় অভিসন্ধি রয়েছে। তার কারণ পোস্টমর্টম রিপোর্ট পাবলিকলি না এলেও ইনকোয়েস্ট রিপোর্ট এবং বেশ কিছু ওখানকার ছাত্রছাত্রীদের যা বয়ান আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেখতে পাচ্ছি, চিকিৎসকদের যা বয়ান দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা জানছি যে মেয়েটিকে আগে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যাটা গুলি করে হত্যা নয়, পেটে ছুরি ঢুকিয়ে হত্যা নয়, হাত কেটে হত্যা নয়, তাকে পৈশাচিকভাবে পিটিয়ে চোখ মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে, পায়ের হাড় ভেঙে গেছে, কোমরের হাড় ভেঙে গেছে, এই রকম অবস্থায় নাকি তার হত্যা হয়েছে। অতএব তাকে রীতিমতো অত্যাচার করে মারা হয়েছে। এবং সেই মারার ফরম্যাটটা আপনি যদি দেখেন, যে খুন তো কত রকমের হয়। একটা সাধারণ যদি পলিটিক্যাল অ্যাসোসিয়েশন হতো, আমরা দেখেছি যে গুলি করে খুন করা যেতে পারে, আমরা দেখেছি যে অনেক রকম দুর্ঘটনার মাধ্যমে সেটাকে মানে কাউকে একটা গাড়ি চাপা দিয়ে দিলাম, দিয়ে বললাম হ্যাঁ দুর্ঘটনায় উনি মারা গেছেন। এই ধরনের রাজনৈতিক বিভিন্ন কদর্য খেলা আমরা এর আগে দেখেছি। কিন্তু এই মেয়েটির ইনকোয়েস্ট রিপোর্টে যে ধরনের প্রহারের কথা বলা আছে, তার থেকে দেখে বোঝা যাচ্ছে যে যত না এই মেয়েটিকে যৌন নির্যাতন এবং নিপীড়ন করার উদ্দেশ্য ছিল, তার থেকে অনেক বেশি বোধহয় উদ্দেশ্য ছিল যে ওকে একেবারে যন্ত্রণা দিয়ে একেবারে যাতে কাতরাতে কাতরাতে মারা যায় সেইটা এনশিওর করা। মানে ইন্টেনশনটা কতখানি গ্রিভিয়াস হতে পারে একটা মানুষের, এবং একটা মানুষকে এইভাবে মেরে একটা আরেকজন মানুষ পৈশাচিক আনন্দ পাচ্ছে, এইটা মানে আমরা আদিম যুগে বাস করছি না 2024 সালে বাস করছি, আমি ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। যে এইরকম ভাবে একটা মেয়েকে মারা ইচ্ছে কারো মাথায় আসছে, এবং সেই লোকটা শোনা যাচ্ছে সে নাকি বহিরাগত, সে ওখানকার কেউ নয়, কে নাকি একটা সঞ্জয় বলে কাকে একজনকে গ্রেপ্তার করে নিয়েছে। সে কি ব্যাপার, একজন মানুষের পক্ষে এটা করা যায় বলে এটা আমি আমি আমার কাছে অবাক লাগছে। আমি অন্তত বিশ্বাস করছি না, কারণ যে ধরনের ঘটনা ঘটেছে, একবার মানে পুলিশের বক্তব্যের মধ্যেও নানা রকমের একটা ইনকনসিস্টেন্সি আপনি যদি দেখেন, যে অধ্যক্ষ সাহেব তো প্রথমেই একটা অন্যায় করেছেন, বারবার বারবার করে ধর্ষণ প্রমাণিত হয়ে যাওয়ার পর এই ছাত্রীর নাম ছবি নামটা বারবার বারবার করে বলছেন। এই ধর্ষিতার নাম ছবি প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি জিনিস, মানে তার পার্সোনাল ডিটেল, এটা নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডিরেকশন রয়েছে। এবং এই রিলেটেড বেশ কিছু তথ্য প্রকাশ করার জন্য লালবাজার থেকে 15 জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গতকাল না পরশুদিন সামন করা হয়েছে। তাহলে আজকে এই অধ্যক্ষ মশাই যখন বারবার বারবার মিডিয়ার সামনে এসে প্রেস বিবৃতিতে তার নাম নিচ্ছেন 4বার 5বার 7বার করে, তখন তাকে কেন এনকোয়ারি করা হচ্ছে না, তাকে কেন ডাকা হচ্ছে না, তার এগেনস্টে কেন কোনো রকম প্রসিডিং শুরু করা হচ্ছে না? তার মানেটা হচ্ছে, আমার যতটুকু ধারণা, যে আমরা সাধারণ মানুষ হিসেবে সরকারকে ভয় পাই, প্রশাসনকে ভয় পাই, আইনকে ভয় পাই। এই ভদ্রলোক, মানে ভদ্রলোক বলাটা ভুল, অভদ্রলোক, এই অভদ্রলোকটি আসলে এমন একজন ব্যক্তি যাকে সরকার ভয় পায়।
যাকে প্রশাসন ভয় পায়, তার জন্য তাকে ইস্তফা দেওয়া মানে তার গ্রহণ করা যায় না, তাকে মানে ট্রান্সফার করানো যায় না, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া যায় না, তাকে সাসপেন্ড করা যায় না, তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এই অভদ্র লোকটি কি এমন মানে মানে ভগবান তুল্য, তার কি এমন মানে প্রচন্ড সিক্রেট তথ্য তার কাছে লুকিয়ে আছে যে স্বাস্থ্য দপ্তরের থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে আইন আদালত এত লোক সবাই মিলে যখন একে চেপে ধরছে, হাজার হাজার ছাত্ররা আজকে মাঠে নেমেছে, তাও এই ব্যক্তিকে সরানো যাচ্ছে না। এর কি এমন অদ্ভুত অদৃশ্য সুপার হিউম্যান ক্ষমতা এর কাছে রয়েছে যাতে প্রশাসন একে ভয় পাচ্ছে, এইটা আমাকে খুব বারবার করে ভাবাচ্ছে। এবং পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই মানে সন্দেহ প্রকাশ করতেই হচ্ছে, তার কারণ পুলিশ শুরু থেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করে যাচ্ছে। আপনি যদি দেখেন, যখন প্রথম ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মন্তব্য নাকি পুলিশের পক্ষ থেকে আসে বলে আমরা শুনেছি, যেটা এই মৃত ছাত্রীর মানে পরিবারের লোকেরাও বলছেন যে তাদের বলা হয়েছে নাকি সুইসাইড করেছে। এটা একটা আত্মহত্যা বলে দিতে পারেন? মানে পুলিশ কি কিছুই জানেন না নাকি এটা একটা তাদের একটা গল্প কিভাবে সাজাবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না। মানে একজন মানুষ রক্তাক্ত অবস্থায়, তার চোখ মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, তার মানে তার বিবস্ত্র অবস্থায় তিনি রয়েছেন, তিনি ওই অবস্থায় পড়ে রয়েছেন, তিনি আত্মহত্যা করেছেন। মানে এটা তো একটা সাধারণ, যে আইনের জানে না, একটা সাধারণ ক্লাস 7-এর বাচ্চাকে দেখালেও বুঝবে যে কোনোদিন আত্মহত্যা হতে পারে না এটা। তা সেটা এত প্রবাদ প্রতিম পুলিশ তারা বুঝে উঠতে পারছে না যে এটা আত্মহত্যা নয়, এটা খুন বা এটা ধর্ষণ কিংবা এর মধ্যে অন্য কোনো রকম অভিসন্ধি আছে। তারপরের থেকে আপনি যদি দেখেন যে পুলিশ, মুখ্যমন্ত্রী, এদের কারোর বয়ান একটার সাথে আরেকটা মেলে না। মুখ্যমন্ত্রী প্রথমেই এসে বললেন যে এটা সিবিআইকে দিয়ে দিতে চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, আমাদের কিছু লুকোনো নেই, আমরা আটকাবো না। আচ্ছা, তাহলে যখন শিক্ষা দুর্নীতি নিয়ে যখন মামলা হয়, স্বাস্থ্য নিয়ে যখন মামলা হয়, এই এসএসসি, প্রাইমারি, টেট, আরো যা যা কি সব আছে সেই নিয়ে যখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়, আপনি তখন তো হাইকোর্টটাকে বলে দেন বিজেপির আদালত, সিবিআইকে বলে দেন বিজেপির দালাল। তাহলে হঠাৎ করে এই কেসে আপনি এই কথাটা কেন বললেন যে আপনার কিছু লুকোনোর নেই? তার মানে ওইখানে কিছু কি লুকোনোর ছিল বা লুকোনোর আছে? যখন আপনি বারবার সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেটদের পাঠান যাতে সিবিআই তদন্ত না হয়, হাইকোর্টে একেবারে ঘেরাও করে বসে পড়েন পারলে পরে যাতে সিবিআই তদন্ত না হয়, ইডি তদন্ত না হয়, আপনি তো নিজেই বলেন যে সিবিআই এর নাকি সাকসেস রেট নেই, সে নাকি বিজেপির কথায় উঠে বসে, তাহলে আপনি কেন শুরুতে বললেন না যে না সিবিআই ফিবিআই হবে না, আমার পুলিশ খুঁজে বার করবে? কারণ আপনি জানেন যে আপনার পুলিশের পক্ষে এটা খুঁজে বার করা সম্ভব নয়, তার কারণ আপনার এন্টার প্রশাসনিক ব্যবস্থার করাপশনের একটা ছায়া হচ্ছে আজকের এই ধর্ষণ। ফলে আমি তো নিজের বিচার করতে পারি না, আমি একটা অন্যায় করে আমি নিজেই বলতে পারি না যে আমি আমার বিচার করব। সেইটা উনি বিবেক দংশনে ভুগেছেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী, যে এটা সম্ভব নয়। আমি যে দুর্নীতি পরায়ণ প্রশাসনিক সিস্টেমটা বানিয়েছি, সেই সিস্টেমের পক্ষ থেকে একজন মানুষকে জাস্টিস দেওয়া সম্ভব নয়, এবং তার জন্য হায়ার অফিসিয়াল কোনো একটা টিম বা সুপ্রিমলি এফিসিয়েন্ট কোনো একটা টিমের কাছে যেতে হবে, সেটা আদালত ডিসাইড করবেন অথবা মানুষ ডিসাইড করবে। ফলে খুব সিম্পল জায়গা থেকে আপনি যদি দেখেন যে পুলিশের যে অবস্থান, সেটা কোনো অবস্থাতেই ট্রান্সপারেন্ট নয়, এবং তারা মানে যেভাবে বডিটা দাহ করবার, ক্রিমেশন করবার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, প্রিজার্ভ করা যেত, একটা সামান্য কমন সেন্স তাদের মাথায় আসা উচিত ছিল যে বডিটাকে যদি প্রিজার্ভ করে রাখতে পারি, আমার ফিউচার ইনভেস্টিগেশনে কাজে লেগে যেতে পারে। আমি যে পোস্টমর্টমটাকে যে আমি চ্যালেঞ্জ করব, যে পোস্টমর্টমটা আরেকবার হওয়া যেতে পারে, যেটা আনিস খানের ক্ষেত্রে ঘটনাচক্রে হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আইনের নির্দেশে আরেকবার পুনরায় পোস্টমর্টম করা হয়, কিন্তু আমার এখানে তো সেই অপশনটা নেই। আমরা তো প্রাইমা ফেসি এভিডেন্স, যেটা এই বডিটাই একটা বিরাট বড় এভিডেন্স ছিল। মৃতার এই শরীরের ওপরে কি অত্যাচার করেছে এই বদমাশগুলি, তার একটা বড় এভিডেন্স ছিল মৃতার এই শবদেহটা, এবং সেইটা প্রশাসন বুঝতে পেরে গেছিলেন যে এই প্রমাণটা আমাকে লোপাট করতেই হবে। সেই কারণে প্রিজার্ভেশনের কোনো আলোচনাতে গেলেন না, এটাকে কিভাবে ডবল ভেরিফাই করে একটা পোস্টমর্টমের জায়গায় আরো অ্যাডভান্স লেভেল ফরেন্সিক কিছু করা যায় কিনা, কিভাবে তদন্তের জন্য ম্যাক্সিমাম পসিবল ইন্টেলিজেন্স আমরা ওই শবদেহটা থেকে বার করে নিতে পারি, যাতে আমরা কালপ্রিটগুলোকে খুঁজে বার করতে পারি, সেই ব্যাপারে কোনো উদ্যোগ নিলেন না। তাড়াতাড়ি করে বিভিন্ন লোকজন গিয়ে পরিবারকে ভুল বুঝিয়ে কতক্ষণে আগের শবদেহটা দাহ করে দেওয়া যাবে, এই ব্যাপারে সবাই খুব উদ্যোগী হয়ে উঠলেন। তার কারণটা খুব সিম্পল, ওই শবদেহটা ছিল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাইমারি এভিডেন্স, এবং সেই এভিডেন্সটা থাকলে অনেক বড় বড় শেয়ানা লোকজন তারা ধরা পড়ে যেতেন, যারা এখন বসে বসে ওই অনেক বাতেলা দিচ্ছেন ওইখানে আমাদের
হাসপাতালে বসে কিংবা সরকারি দপ্তরে বসে তাদের অনেক খুঁটিনাটি বেরিয়ে যেতে পারতো, অনেক বড় বড় বাঁকা বাঁকা মাথারা ধরা পড়ে যেতে পারেন। সেই কারণেই এই শবদেহটা এভিডেন্সটাকে লোপাট করে দেওয়া হয়েছে। তারপরে হঠাৎ করে আবার নাকি রেনোভেশনের কাজ শুরু হয়ে গেছে। সারা বছর রেনোভেট করতে পারে না, সারা বছর ওখানে সিসিটিভিতে মিডিয়া রিপোর্টসে দেখা যাচ্ছে যে সিসিটিভির কাজ করে না, সিসিটিভি রয়েছে কিন্তু তার উপরে 3 মিটারের প্রায় ধুলোর স্তর, একটাও রেকর্ডিং কাজ করে না। সেগুলো রেনোভেট করা প্রয়োজন বলে মনে করেননি। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সিসিটিভি ক্যামেরা রেকর্ডিং প্রত্যেকটা জায়গায় অলমোস্ট ম্যান্ডেটরি হয়ে গেছে ওয়ার্ক প্লেসে, সেখানে এত বড় একটা হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে একটা সিসিটিভি রয়েছে কিন্তু সেখানে কোনো কাজ হয় না। সেইটা রেনোভেট করার দরকার কর্তৃপক্ষ মনে করেননি, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের বিভিন্ন ঘর রেনোভেট করবার জন্য একেবারে হঠাৎ করে খুব উদ্যোগী হয়ে উঠেছেন। দিনের পর দিন যখন রোগীরা ওখানে বসে থাকেন, বেড পায় না, এই ওষুধ পাওয়া যায় না, সেই ওষুধ পাওয়া যায় না, এই ইনফ্রাস্ট্রাকচার নেই, সেইটা নেই, তখন সেগুলো রেনোভেশনের কথা মাথায় আসে না। হঠাৎ করে একটা এত বড় হিনাস ক্রাইম হয়ে যাওয়ার পর প্রশাসন এবং আরজি কর অথরিটির মনে হয়েছে যে বাবা আমাদেরকে উন্নতি করে ফাটিয়ে ফেলতে হবে। আসলে এইটাও একটা মিথ্যে কথা। ওইখানে এই রেনোভেশনের নাম করে যতটুকু কুড়িয়ে কাছিয়ে এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে যতটুকু প্রমাণ পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সেইটাকেও কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, এর একটা ভয়ঙ্কর অভিসন্ধি খেলছে। এবং আমি একদম নিশ্চিতভাবে আমি মনে করছি, এটা শুধু আমার ওপিনিয়ন নয়, এটা আমার দৃঢ় বিশ্বাসও বটে, যে এইটা শুধুমাত্র ওই একজন কাকে ধরে আনলেন সিভিক ভলেন্টিয়ার, ওই আরেকজন আবার কাকে একজন সাজানো লোককে ধরে আনবেন, এদেরকে দিয়ে এটা হবে না। এর পিছনে এর পিছনে বিগ বসটা কে? কে এদের এই এত বড় বাবা, যার যার জন্য এত উদ্ধত তৈরি হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার? তার সাহস কিভাবে হয় যে আমি একটা হাসপাতালের মধ্যে ঢুকে পড়ছি, রাত্রেবেলা ঢুকে গিয়ে সেমিনার রুমে ঢুকে যাচ্ছি এবং ঢুকে গিয়ে একটা মেয়েকে বিবস্ত্র করে ধর্ষণ করছি, খুন করছি? এই সাহসটা একজন সাধারণ ক্রিমিনালের হবে না, যদি না উপর মহলের কোনো আধিকারিক, কোনো উচ্চপদস্থ চিকিৎসক কিংবা কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, হোয়াট এভার ইট ইজ, যার কাছে সেই ক্ষমতা আছে, যার মাথার উপর হাতটা আছে, এটা আমি আপনি কিংবা পাড়ার একটা পেটি ক্রিমিনাল গুন্ডা সে কোনোদিন সাহস পাবে না যে আমি একটা সরকারি ক্যাম্পাসে ঢুকে, ওটা সরকারি ক্যাম্পাস, হাসপাতাল ছেড়ে দিন, ওটা সরকারি ক্যাম্পাস, সরকারি ক্যাম্পাসে ঢুকে, সরকারি সেমিনার রুমে ঢুকে সরকারি কর্মচারী একটি মেয়েকে বিবস্ত্র করে ধর্ষণ করছি। এত বড় উদ্ধত স্বভাব যে ক্রিমিনালের হতে পারে, সেই ক্রিমিনাল কোনোদিন একা হতে পারেন না। অবশ্যই এর পেছনে অনেক বড় বড় অনেক বাঘা বাঘা লোকজনরা রয়েছে, তাদেরকে ঢেকে দেওয়ার জন্য প্রশাসন তাদের এজেন্ট হয়ে কাজ করছেন। এবং কিভাবে প্রমাণ লোপাট করা যায়, মানুষকে ভুল বোঝানো যায়, ভুল দিকে মুভমেন্টগুলোকে চালনা করা যায়, এই নিয়ে একেবারে নানা রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। আমি মানুষকে অনুরোধ করব দুটো জিনিস একটু মাথায় রাখবেন। এক, এটা শুধুমাত্র ধর্ষণ নয়, এটা একটা রাজনৈতিক খুন। অনেকে ন্যাকামো শুরু করেছেন মিডিয়াতে, এর মধ্যে রাজনীতি আনবেন না, অ্যাবসলিউটলি আনবো। যারা আনছেন রাজনীতি একদম ঠিক করছেন, বেশ করছেন। রাজনীতির কারণেই এই ভদ্রমহিলা খুন হয়েছেন। রাজনৈতিক নেতাদের ঘাপলা, নিশ্চয়ই এমন কোনো ঘাপলা ইনি ধরে ফেলেছিলেন, এমন কোনো র্যাকেট সম্পর্কে এনার কাছে তথ্য চলে গেছিল, যাতে সেই তথ্যটা ফাঁস হয়ে গেলে এই ম্যাডাম মানে এই ম্যাডামের মানে তাকে মারাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল। এই মেয়েটি শুধুমাত্র একজন ধর্ষিতা নন, তাকে খুন করা হয়েছে এবং এই খুনটা রাজনৈতিক হত্যা। ফলে রাজনৈতিক হত্যাকে মোকাবিলা করতে গেলে রাজনীতিরই অবতারণা করতে হবে। গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিকভাবে আইনি পদ্ধতিতে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে এর এই বড় বাবাটা কারা, কারা এদেরকে মাথার উপরে এত হাত দিয়েছে, এত বড় উদ্ধত স্বভাব যে আমি উইদাউট এনি পারমিশন আমি ঢুকে যাচ্ছি সরকারি ক্যাম্পাস, বারবার মাথায় রাখবেন, সরকারি ক্যাম্পাস, সরকারি হাসপাতাল, সরকারি সেমিনার রুম, এবং প্রপার রেকি করে গেছে এই মেয়েটি কখন কোথায় ছিল, কোথায় বিশ্রাম নিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত ইনফরমেশন এই পুরো টিমটার কাছে ছিল, যার জন্য মাত্র ওই 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 কয়েকটা ঘন্টার মধ্যে পুরো ঘটনাটা ঘটেছে। তার আগে নয়, তার পরে নয়। সে কতক্ষণ কাজ করবে, কোথায় কাজ করবে, কোথায় রেস্ট নিতে পারে, কিভাবে, এই তার পুরো জিনিসটার উপরে কিন্তু একটা সার্ভেলিয়েন্স চলছিল এবং দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এটা কোনোভাবেই কোনো হঠাৎ করে ঘটে যাওয়া যে আমি নেশাসক্ত হয়ে করে ফেলেছি বা আমি ভুল করে ফেলেছি, এইটা এত সহজভাবে ভাববেন না। এটা শুধুমাত্র ধর্ষণ নয়, ধর্ষণ প্লাস রাজনৈতিক হত্যা, এই দুটোকে মিলিয়ে এর গুরুত্বটাকে আমাদেরকে আরো বুঝতে হবে এবং এই বড় বাবাদেরকে আমাদের খুঁজে বার করতে হবে। এবং তবেই এই ম্যাডাম, যিনি তার প্রাণ দিয়ে গেলেন এবং প্রাণ দিয়ে আসলে একটা বৃহত্তর সামাজিক পরিবেশের যে বিশাল ব্যর্থতা, সেটাকে ইনি একেবারে চোখে আঙুল দিয়ে হাইলাইট করে দেখিয়ে দিয়ে গেলেন যে তোমরা এত বড় বড় কথা বলো,
তোমরা লক্ষ্মীর ভান্ডার বলো, তোমরা কন্যাশ্রী বলো, তোমরা রূপশ্রী বলো, তোমরা স্বাস্থ্যসাথী বলো, কিন্তু এই প্রত্যেকটাই আসলে যেন 1 ঘন্টার ওই অত্যাচারের মধ্যে, 1 ঘন্টা ধর্ষণের মধ্যে, 1 ঘন্টার খুনের মধ্যে মেয়েটিকে যখন বিবস্ত্র করা হচ্ছে, মেয়েটিকে যখন গলা চিপে মারা হচ্ছে, তাকে যখন পেনিট্রেট করা হচ্ছে, একেবারে তাসের ঘরের মতো হুড়মুড় হুড়মুড় করে যেন সরকারি এক একটা প্রকল্প একেবারে চুরমার করে ভেঙে যাচ্ছে। আমাদের চোখের সামনে থেকে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, আরো প্রকল্প, মেয়েদের আইকন বা এগিয়ে বাংলা, কত রকমের ট্যাগলাইন, কত রকমের ক্যাম্পেইন, কত রকমের বক্তব্য, ইউনাইটেড নেশন থেকে আমরা পুরস্কার নিয়ে আসছি না কি করছি, এই সমস্ত গল্প যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে। এনসিআরবি রিপোর্ট হুড়মুড় করে ভেঙে পড়ছে যে কি হচ্ছে, কোথায় আমরা দাঁড়িয়ে আছি। এইটা আমার কাছে একজন নাগরিক হিসেবে অত্যন্ত ভাবনা চিন্তার বিষয় যে যিনি গেলেন তিনি তো গেলেন, কিন্তু তিনি কি জায়গা থেকে গেলেন, কি সমাজের কোন কোন অন্ধকারতম পয়েন্টে তাকে মারা যেতে হলো, মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমি যে কলকাতা শহরের বুকে বসে বসে সরকারি হাসপাতালে বসে সরকারি চিকিৎসক তাকে মলেস্ট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, এবং কি পৈশাচিক ঘটনা, খুন করে ধর্ষণ করা হচ্ছে, মানে এ বোধহয় ভাবা যায় না। ফলে এইটা একটা রাজনৈতিক ইতিহাস শুধু নয়, আমার মনে হয় যে মানব জাতির ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় হয়ে থাকবে আজকে এই আরজিকর হত্যাকাণ্ড। এবং এটা আমাদের প্রত্যেককে, মেয়েরা তো তাদের মতো করে বিভিন্ন মুভমেন্ট করছেনই, সেখানে আমাদের বলবার কিছু নেই, সেটা তারা করছেন, বেশ করছেন, আরো করবেন, আগামী দিনে যা মনে হয় তাদের করবেন। জাস্টিস পাওয়ার জন্য আমাদের রাজ্যের মেয়েরা যে উপায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলনকে নিয়ে যেতে চায় তারা যাবেন, এবং এই বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দল, কোনো এই সুবিধাবাদী বুদ্ধিজীবীদের কারো কনসালটেন্সির প্রয়োজন নেই। যে দল মনে করছেন এটা রাজনীতি করা উচিত তারা অ্যাবসলিউটলি করতে পারেন। তার কারণ আবারও বলছি যে এই খুনটা অরাজনৈতিক খুন নয়, এই ধর্ষণটা অরাজনৈতিক ধর্ষণ নয়, এই হত্যাটা রাজনৈতিক হত্যা, ধর্ষণটা রাজনৈতিক ধর্ষণ, এবং এই ম্যাডামের মৃত্যুটি আসলে রাজনৈতিক অচলাবস্থার পরিস্থিতির শিকার। ফলে রাজনীতি ছাড়া আপনি কোনোদিন এই বদমাস কালপ্রিট, আসলে ওই যে বড় বাবা যারা রয়েছেন, যাদের কথা আমি বারবার বলছি, এদের খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তো ইন দ্যাট কেস আপনারা সবাই একসাথে থাকুন, এটা খুব একটা ক্রুশিয়াল সময়, আমাদের প্রত্যেককে একসাথে থাকতে হবে। আর তৃণমূল নেতা, আমরা এই যে মহিলাদের রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করার যে কথা রয়েছে, আমরা ইতিমধ্যে দেখছিলাম বেশ কিছু কর্মসূচির ছবি আমাদের সামনে আসছিল। এ প্রসঙ্গে বলে রাখবো যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ঠিক সময় আবার তৃণমূল নেতা কুণাল ঘোষও এবং তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য মহিলাদের এই আন্দোলন নিয়ে পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, আমি কোট আনকোট বলছি, তিনি বলেছেন, মহিলাদের রাতের দখল নিয়ে শুভেচ্ছা রইল, শুধু খেয়াল রাখবেন রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি শাখার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। আবার কুণাল ঘোষ লিখেছেন, অন দি আদার হ্যান্ড, কিন্তু বহু ধর্ষণ খুন যাদের জমানায় সেই সিপিএম বিজেপির বকলমা ইভেন্টে যাবেন না। কিছুকাল আগে যাদবপুরে ছাত্রের মৃত্যু, কোথায় ছিল বামেরা? সিসিটিভি লাগানোর বিরুদ্ধে আন্দোলন, বামেরা কি করেছিল? আরজিকর কুৎসিত বিচ্ছিন্ন ঘটনা, আমরা সবাই সরব। রাম বাম অরাজনীতির মোড়কে রাজনীতি করছে, সেলফি তুলতে যাবে না। কি বলবেন? মাননীয় কুণাল ঘোষকে আপনার প্রশ্ন, যাদবপুর নিয়ে অনেক বড় বড় কথা বললেন, কিন্তু ঘটনাচক্রে যাদবপুরকে আমি আপনার থেকে বেশি চিনি, কারণ আপনি তৃণমূলের চোখে দেখেন, আমি ছাত্রের চোখে দেখেছি, 6-7 বছর ধরে ক্যাম্পাসটায় যাচ্ছি, তো ফলে যাদবপুর নিয়ে আপনার থেকে আমি শুনতে খুব একটা আগ্রহী হচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কি করলেন? স্বপ্নদ্বীপের খুনি কারা বার করেছেন? ছিল তো, স্টেট গভর্নমেন্টের আওতায় ছিল, অনেক মামলা মোকদ্দমা হলো, অনেক ছাত্রদের ধরলেন টরলেন, কেন তারপর জাস্টিস পেল না স্বপ্নদ্বীপ? এখন 1 বছর হয়ে গেছে তো, সেখানে তো সিবিআই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আবার কি চাঁদে ফাঁদে কোর্ট আছে কিনা জানি না, সেখানেও চলে যেতে পারে, সেসব তো করতে হয়নি। তাহলে সেটা কি হলো? সিবিআই, আপনি গভর্নমেন্টটা চালাচ্ছেন আপনি, সিপিএম এর তো দায় নয় বা বিজেপির দায় নয়। বিজেপি বিরোধী দল হিসেবে যদি মনে করে, শুধু বিজেপি কেন, কোনো মানুষ যদি তার নিজস্ব কোনো ক্লাবের কোনো পতাকা নিয়ে যায়, বেশ করছেন যাবেন, এটা রাজনৈতিক ধান্দা। মানে এই যে মেয়েটি মারা গেছে, আপনার কি মনে হচ্ছে এটা অরাজনৈতিক মৃত্যু? কোনোভাবে অরাজনৈতিক মৃত্যু না। মেরেছেন কেন? কেন মেরেছে? সিভিক ভলেন্টিয়ারের চাকরিটা কিভাবে হলো? সিভিক ভলেন্টিয়ার চাকরিটা যথাযথভাবে হয়েছে তো? ডকুমেন্টটা ভেরিফাই করে দেখুন তো। আমার তো মনে হচ্ছে না ঠিকভাবে হয়েছে। ইনভেস্টিগেশন করলেই বেরিয়ে যাবে। এই সিভিক ভলেন্টিয়ার ঢোকে কি করে? এত বড় বড় কথা বলছেন সিপিএম এর আমলে কি হয়েছে না হয়েছে, আর তাহলে আপনি এখন কি করছেন?
হরপ্পা সভ্যতার আমলে কি হতো সেই দিয়ে আমি এখন বিচার করব? তাহলে চলে যাই আমরা, সমস্ত দোষ আমরা দিয়ে দিই, বাড়ি ভেঙে পড়বে সিন্ধু সভ্যতা নগর ডিপার্টমেন্টে যারা ছিল তাদের নামে দোষ দিয়ে দিই। আপনার দোষটা আপনি স্বীকার করতে শিখুন না। সিপিএম কি করবে না করবে এর কথা, প্রথম কথা হচ্ছে যে এদের শুভেচ্ছা অথবা অভিশাপ কোনোটাই বাংলার মেয়েরা যারা আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করছেন তাদের কারোর দরকার নেই। এই এই সমস্ত ব্যক্তিদের শুভেচ্ছা অথবা অভিশাপে কারো কিছু এসে যায় না। যারা মনে করছেন তারা তাদের যোগ্য জাস্টিসের জন্য আন্দোলন করবেন, তারা এই ধরনের মানুষের শুভেচ্ছা অথবা অভিশাপ দুটো ছাড়াই তারা মাঠে নামার প্রোগ্রামটাও তারা করেছেন, এবং প্রত্যেকটা মেয়ে তারা নিজেদের জায়গাটা তারা বহাল রাখবেন, তার জন্য কারোর কোনো আলাদা করে ভ্যালিডেশন পাওয়ার এদের দরকার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা অনেক বড় বড় কথা বলছেন প্রশাসন নিয়ে, আর আপনার মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ কথা বলেছে। আবারও বলছি, মুখ্যমন্ত্রী কোর্ট রিপিট করছি যে সিবিআই হাতে দিয়ে দেওয়া হোক। কেন সিবিআই চাইছেন কেন? আমরা তো চাইছি না, আমরা তো বলছি স্টেট পুলিশ করুন। মুখ্যমন্ত্রীকে কি জিজ্ঞাসা করুন না এতদিন ইনকনফিডেন্ট কেন, নিজের প্রতি কেন কোনো কনফিডেন্স নেই যে আমার ডিপার্টমেন্ট এটা করতে পারে? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারতেন তো যে 7 দিনের মধ্যে আমার পুলিশ বার করবে। কেন এই কথা বলছেন যে রোববারের পরে, রোববার অব্দি একটু দেখে নিন, রোববার অব্দি কি মজা দেখবো আমরা নাকি? এটা কি এখানে কোনো মানে ইভেন্ট হচ্ছে, পারফরমেন্স হচ্ছে নাকি? আমরা টিকিট কেটে শো দেখতে এসেছি যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে তার শো? ইয়ার কি ফাইলাম হচ্ছে নাকি এটা? আপনি আপনার গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন যে কে কি করবে না করবে, তার ভ্যালিডেশন না গিয়ে আপনি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হলে তাকে জিজ্ঞাসা করবেন যে সে সিবিআই চেয়েছে কেন। কেউ চাওয়ার আগে আগে তিনি চেয়েছে। বাকি ছাত্ররা কিন্তু সিবিআই সিবিআই করে প্রথমে লাফায়নি, তারা বলেছিল উই নিড জাস্টিস। ওদের ডিমান্ড একটাই যে এই মেয়েটির জাস্টিস দরকার। আপনি দিতে পারলে দিতেন, দেননি, সে কারণে এরা মানে কোনো রকম আর এই কথা বলেনি। আপনার মুখ্যমন্ত্রী ওখানে ফিল্ডে দাঁড়িয়ে প্রথম বয়ান দিলেন যে আমরা সিবিআই কে দরকার বলে হ্যান্ড ওভার করে দেবো, এবং তাও ইমিডিয়েটলি না, 5 দিন বাদে। কেন? আপনার যদি মনে হয় যে আপনার কাছে এত লুকোনোর নেই, পরের দিন কেস ডায়েরি হ্যান্ড ওভার করে দিতেন আইনি প্রসিডিউর কমপ্লিট করে। রোববার পর্যন্ত কি শো দেখাবে? শোটা এটাই রেনোভেশনের কাজ হবে, আবার কোথাও কিছু হারিয়ে যাবে, আবার কাউকে একটা সেটিং করবেন, কিছু টাকার লোভ দেবেন, কিছু ছাত্রের মুখ বন্ধ করানোর চেষ্টা করবেন, একটু নেটওয়ার্কটা খেলিয়ে নেবেন। এই সমস্ত বদমাইশি করে কি পান? লজ্জা পান না নাকি আপনারা? আপনাদের মানে বাড়িতে মা, স্ত্রী, সন্তান ইত্যাদি নেই? লজ্জা করে না এই সময় ফেসবুকে এই ধরনের কথাগুলো লিখতে? মানে আমি জানি না, মানে এটা কি মানে মানে এটা তো শিক্ষিত মানুষ বলে জানতাম। কুণাল ঘোষ এরকম আমার পছন্দের সাংবাদিক, তিনি কেন এরকম করেন? মানে তৃণমূলের আপনি মুখপাত্র, আপনাকে তৃণমূলের হয়ে ডিফেন্ড করতে হবে জানি, কিন্তু আপনাকে অনুরোধ, আপনি আপনার শিক্ষা নৈতিকতাকে বিসর্জন দেবেন না। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য বলছেন রাজনৈতিকরণ হচ্ছে, বামেরা রাজনীতিকরণ করছে। দেবাংশু কি করেন? দেবাংশু তো রাজনীতিই করেন। তাহলে আর 5টা দল রাজনীতি করলে দেবাংশুর অসুবিধাটা কি আমি বুঝতে পারছি না। দেবাংশু তো নিজে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, সে যে এত কথা বলে মানুষের হয়ে, সে তো রাজনৈতিক দলের হয়ে কথা বলে। রাজনীতি ছাড়া সমাজে কাজ হয়? তাহলে ও রাজনীতি ছেড়ে দিক না। ও যদি মনে করে যে রাজনীতি ছাড়া এই প্রবলেমটা সলভ করে ফেলা যাবে, তাহলে দেবাংশুকে, আমার আমার খুবই প্রিয় মানুষ, আমি অনুরোধ করবো যে আপনি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিন। রাজনৈতিক দলের অংশ হয়ে আবার রাজনীতি করবেন না মানে শ্যামলামও হচ্ছে নাকি এটা? আপনি কি করেন? দাঁড়িয়েছিলেন কেন? ভোটে রাজনীতি করবেন না? বিরাট বড় সিভিল সোসাইটির নেতা, এনজিও খুলে মানুষের জনসেবা করুন। আপনার যদি এত আপনার মনে হয় যে আপনি মানুষের জনসেবা করতে এসছেন, ভোটে দাঁড়িয়েছিলেন কেন? ভোটটা কি রাজনীতির জায়গা? রাজনীতি করতে এসছেন, পলিটিশিয়ান লিখে রাখেন এবং পলিটিশিয়ানদের মতো করে কথা বলেন, রাজনৈতিক সবাই গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেয়, আর বাকি অন্য ছেলেমেয়েরা রাজনীতি করলে সেটা রাজনীতি হয়ে গেল। আপনারটা কি মানে জনসেভা? এই সমস্ত ফালতু কথা আমাকে আমার সামনে প্লিজ বলবেন না, মেজাজ হারিয়ে ফেলি। এবং এই ধরনের মানুষ দেখলে আমার গা পিত্তি চলে যায় সোজা ব্যাপার। তার কারণ হচ্ছে যে এই ভণ্ডামিগুলো, তুই বেটা রাজনীতি করিস, তুই প্রিন্সিপাল সবুজ আবির মেখে কি করছিল? টিয়া পাখি সেজেছিল নাকি? সবুজ আবির মুখের মধ্যে মেখে কোন এক ইলেকশনের, বোধহয় ইন্টারনাল ইলেকশনের জয়লাভের পরে সবুজ আবির মেখেছিল। কেন? কে অ্যাপয়েন্ট করেছে ওকে? মুখ্যমন্ত্রী রিজাইন করার পরে তাকে আবার কে অ্যাপয়েন্ট করার নির্দেশ দিয়েছে? উনি রিজাইন করলেনই বা কেন? আর পরে বা এলেন কেন? যে লোকটা রিজাইন করবে, একটা লোক তিনি মানে নৈতিক দায়িত্ব নিয়ে রিজাইন করছেন, তাহলে তারপর একটা জায়গার চাকরির অফার লেটার তিনি নিয়ে নিচ্ছেন। এটা রাজনীতি হচ্ছে না? আমরা কি মূর্খ, অপদার্থ সমস্ত অশিক্ষিত লোকজন বসে আছি নাকি? এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, আরজি করে আসল অসুর নাকি এক মন্ত্রীর ছেলে, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার আইওয়াস মাত্র, কি বলবেন? দেখুন, মন্ত্রীর ছেলে না জামাই না কে মন্ত্রীমশাই নিজে, সে আমি জানি না, সেটা আইন তার তদন্ত করার করবেন। কিন্তু অ্যাবসলিউটলি আমি বলে দিতে পারি, নতুন করে তৃণমূল এটা একটা নাটক করা শুরু করেছে যে এটার মধ্যে রাজনীতি আনবেন না, এটা খুব একটা সাধারণ সামাজিক ঘটনা। দেখুন, প্রথম কথাটা হচ্ছে রাজনীতিবিহীন একটা সোসাইটি কোনো হতে পারে না। রাজনীতি আর রাজনৈতিক দল দুটো আলাদা জিনিস, এটা ভালো করে বুঝে নিন। রাজনীতি, প্রত্যেকটা মানুষের আমাদের জীবনে রাজনীতি আছে, নিজস্ব আদর্শ আছে, কিন্তু দর্শন আছে। আর ভোটের রাজনীতি একটা অন্য জিনিস, সেখানে বিভিন্ন রকম পলিটিক্যাল
ব্র্যান্ডিং নিয়ে সেখানে একটা জনপ্রতিনিধির যে কোয়ালিটিটা সেটা অন্য জিনিস। ফলে রাজনীতি এবং রাজনৈতিক দল এই দুটোকে মিলিয়ে ফেলবেন না। এবং আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করি যে অত্যন্ত দ্রুততার সাথে এভিডেন্স লোপাট করবার জন্য একটা প্রচন্ড রাজনৈতিক খেলা খেলা হয়েছে। কে জড়িত, কোথায় জড়িত সেটা প্রমাণ করবার কতটুকু সম্ভাবনা আছে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করছি। যদিও আমার মাননীয় প্রধান বিচারপতির প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, তিনি কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছেন। আমি আশা রাখছি যে সিবিআই অত্যন্ত দ্রুত এটা ভেরিফাই করবেন এবং করে যতটুকু যা এভিডেন্স আছে সেটাকে তাড়াতাড়ি রিস্টোর করে, কারণ এরা কিন্তু অলরেডি একটা রিনোভেশন করতে আরম্ভ করেছে। রিনোভেশন মানে হচ্ছে এরা বিভিন্ন রকম ভাষা ভোকাবুলারি ব্যবহার করে, এখানে রিনোভেশন নাই। রিনোভেশন যেটা হচ্ছে ওটা হচ্ছে প্রমাণ লোপাট। এই প্রমাণ লোপাটটা বললে আপনারা রেগে যাবেন, সের জন্য আমরা বলছি এটাকে রিনোভেশন হচ্ছে। তো রিনোভেশনের আগে কিভাবে ওখান থেকে ম্যাক্সিমাম পসিবল এভিডেন্স কালেক্ট করে নেওয়া যায়, কি কি ভাবে কোন কোন নেতা, কোন কোন মাস্টারমশাই, কে কে জড়িত, কোন ইন্টার্ন, সে মন্ত্রী হোক, আমলা হোক, অধ্যক্ষ হোক বা না হোক, যেই হোক, সেটা ইমিডিয়েটলি বার করতে হবে আমাদের। এবং আমি বিশ্বাস করছি, এখনো বিশ্বাস করছি যে একজন মানুষের পক্ষে এই মৃত্যু, ধর্ষণ যেভাবে করা হয়েছে, যতটুকু অন্তত ইনকোয়েস্ট রিপোর্ট থেকে আমরা ধারণা করতে পারছি, এটা একার একজনের পক্ষে সম্ভব নয়। আমি যদি ধরেও নিই যে এটা শুধুমাত্র একা একজন ঘরের মধ্যে ঢুকে করেছে, তাও আমি বলে দিতে পারি যে এর পেছনে পরোক্ষভাবে একটা বড় নেটওয়ার্ক জড়িয়ে আছে এবং সেই নেটওয়ার্কের মধ্যে অনেক বড় বড় প্রভাবশালীরা রয়েছে, যাদের ছত্রছায়া থেকে এই ব্যক্তি হয়তো করেছেন। কিন্তু কোনো অবস্থাতেই এটা ধরে নেওয়া যাবে না যে হঠাৎ করে নেশাসক্ত হয়ে একজন ক্রিমিনাল, সে হঠাৎ মনে হলো যে আমি একজনকে ধর্ষণ করব এবং খুঁজে খুঁজে চলে গেলাম আমি একটা হাসপাতালে এবং গিয়ে ওই পার্টিকুলার মেয়েটিকে আমি সিলেক্ট করলাম, তাকে অবজার্ভ করলাম, ঘন্টার পর ঘন্টা ধরে রেকি চালালাম, চালিয়ে কখন সে সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছে, কি করছে, এই পুরো একটা টাইমলি মেজারমেন্টে তার উপর একটা সার্ভেলিয়েন্স চালিয়ে তারপরে তার উপর নির্যাতনটা শুরু করলাম। এটা হঠাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা নয়, এটা চট করে ঘটে যাওয়া কোনো পারভার্টের কাণ্ড নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে একটা পরিকল্পিত হত্যা এবং ধর্ষণ। ফলে কোনোভাবেই এটা একজন মানুষ করেননি বলে আমি স্থির বিশ্বাস করছি। যদিও বা পরে পুলিশ ভুলভাল রিপোর্ট দিয়ে বলে দেয় যে ওখানে আসলে একজনই উপস্থিত ছিলেন, তাও আমি বিশ্বাস করব যে ক্রাইম সিনে একজন থাকলেও এর পেছনে ইনফ্লুয়েন্সে রয়েছেন অনেক বড় বড় মাথা, যারা আসলে ওই পুতুল নাচের মতো এদেরকে সামনে নাচাচ্ছেন আর পুলিশ পুতুলের মতো নাচছে। এই প্রভাবশালীরা কারা, কারা এই অশুভ শক্তি যে মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরে ওই লোকটিকে আবার অ্যাপয়েন্ট করবার জন্য এনফোর্স করছেন, এই অশুভ শক্তির নামটা আমাদের প্রত্যেককে খুঁজে বার করতে হবে। আমার শেষ প্রশ্ন আপনাকে, ঘটনার দিন কেন 2 ঘন্টা পর খবর দেওয়া হয় নির্যাতিতার বাবা মাকে, এবং সিবিআই কে দিলেও বিচার পাবে কি আরজি করের নির্যাতিতা? আরজি করে পৌঁছে সব তথ্য প্রমাণ পাবে তো সিবিআই? দেখুন, সব থেকে বড় যেটা আমি আপনার চ্যানেলে বললাম, সব থেকে বড় তথ্য প্রমাণ ছিল এই শবদেহটি, যে দেহটিকেই আগে দাহ করে এক ধরনের প্রমাণ লোপাটের প্রচন্ড চেষ্টা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশন হতো যদি বডিটাকে আমরা প্রিজার্ভ করে অন্তত একটা রিপিট পোস্টমর্টম করা বা অন্য কোনো অ্যাডভান্স ফরেন্সিক প্রযুক্তি, চিকিৎসকরা বেটার বলতে পারবেন, এটা করে যদি আমরা তাড়াতাড়ি করে এইটাকে আমরা ইনভেস্টিগেশনটাকে আরেকটু ট্রান্সপারেন্ট করতে পারতাম, কিন্তু সেটা করতে পারবো না। বাংলায় বসে আছি, বাংলার প্রশাসন ঘাপলার মাস্টারমশাই, তারা আবার করবে গিয়ে অথেন্টিক ইনভেস্টিগেশন, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ মাননীয় পুলিশ কমিশনার, যিনি কিনা এত কথা বলছেন না মাঝে মধ্যে মিডিয়া এসে হিরো সাজছেন, তাকে আপনারা গিয়ে জিজ্ঞাসা করবেন যে তিনি নিজে মাননীয় কলকাতা হাইকোর্টের থেকে কন্টেম্পট অফ কোর্ট নোটিশ খেয়েছেন এই বছর 2024-এ। ফলে তার থেকে আমাকে আইন শৃঙ্খলা শিখতে হবে, বুঝতে পারছেন? তো যে নিজেই আইন অবমাননা করে সে এসে আমাকে আইন শেখাবে, এটা অদ্ভুত একটা সার্কাস শুরু হয়েছে আমাদের বাংলায়। যাই হোক, তো ফলত আমি কোর্টকে অনুরোধ করব, আপনাদের ভিডিওর মাধ্যমে আমি লিখিত চিঠিও দিয়েছি মাননীয় কলকাতার হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে, আমার লিখিত ইমেল জমা পড়ে গেছে আগেই। আমার আবেদন ছিল একটাই, যে কোনোভাবেই যেন কোনো প্রভাবশালী তত্ত্ব এখানে না খাড়া হয়ে দাঁড়ায় এবং অবশ্যই যেন শুধুমাত্র ধর্ষণের মধ্যে এটাকে সীমিত না রেখে এটাকে যাতে আমরা এর খুনটা কেন হলো, কি পিছনে এমন র্যাকেট কাজ করছে যাতে তাকে মৃত্যু হতে হলো, মানে আগে খুন হয়েছে তারপর রেপ হয়েছে, এটা বারবার আপনারা কিন্তু মাথায় রাখুন, এটা ঘুরিয়ে নিন মাথার মধ্যে একদম মুখস্থ বিদ্যার মতো, যাতে একদম গাপিত্তি জ্বলে ওঠে এটা শুনে যে একজনকে আগে পৈশাচিকভাবে মেরেছি তারপর ধর্ষণ করেছি। এটা বলুন, দেখবেন আপনার মেজাজ হারিয়ে ফেলছেন। এই মেজাজ হারিয়ে ফেলাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। আশেপাশে যে লোকগুলোকে, মুখোশধারী লোকগুলোকে দেখছি না, এদেরকে দেখে আর মানে নিজেকে
কন্ট্রোল করে রাখতে পারছি না। মানে সত্যিই মনে হচ্ছে যে মানে আইন যেন আমাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না, আইন আমাদের হাত বেঁধে রেখেছে, একদম ঠিকই বলেছেন, আইন আমাদের হাতটা বেঁধে রেখেছে। নাহলে এরকম পাষণ্ড বদমাইশদেরকে দেখে আমরা চুপ করে বসে থাকছি, এটা সত্যিই মানে আইন আমাদের হাতটা বেঁধে রেখেছে, যে এখনো গণতন্ত্র আছে, এখন আমাদের দেশে আদালত রয়েছে, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখছি বলে আমরা হয়তো ওই পাশবিকদের আসলে পাশবিক শাস্তিটা দিচ্ছি না। তবু আমি আদালতের উপর আস্থা রাখছি। কিন্তু আবারও বলবো, প্রত্যেক যারা ল এনফোর্সমেন্ট অফিসার আছেন, প্রমাণ কিন্তু লোপাট করবার সব রকম চেষ্টা চালানো হচ্ছে, এবং আগামীতে আরো ভয়ঙ্কর ভাবে হবে। এবং আমি অনুরোধ করব ছাত্রদের, যারা ওখানে আছেন, যারা ওর কলিগ ছিলেন, এই ম্যাডামের জুনিয়র ছিলেন, সিনিয়র ছিলেন, যারা জানেন হয়তো অনেক কিছু কথা, দয়া করে এই মোমেন্টে কেউ পিছপা হবেন না। আপনাদের বক্তব্য, আপনাদের অথেন্টিক বক্তব্যের কিন্তু ভীষণ প্রয়োজন আপনাদের এই বান্ধবীর জাস্টিস পাওয়ার জন্য। কেউ যদি কোনো রকম হুমকি দেয়, মাথায় রাখবেন কি হুমকি দিতে পারে। আপনাকে বলতে পারে যে আপনাকে রেজাল্ট পাস করাবো না, আপনাকে বলতে পারে যে আপনার পরীক্ষায় ফেল করিয়ে দেবো, আপনার লাইসেন্স ক্যান্সেল করে দেবো, আপনাকে মারবো। আপনি মনে রাখবেন যে আমরা প্রত্যেকটা মানুষ যদি একসাথে এই এই গুন্ডামিকে চ্যালেঞ্জ করি, তাহলে কত হাজার শিক্ষককে আপনি পরীক্ষায় ফেল করাবেন? এটা তো হতে পারে না। ফলে দয়া করে আমরা নিশ্চয়ই প্রত্যেকে, আমরা একা একা থাকলে ভীষণ ভয় পাই। একা রাস্তায় গেলে, আমি যদি একটা জায়গায় আমি করতে যাই, আমার ভয় লাগবে যে আমাকে ওদিকে 5টা লোক আছে, এখানে আমি একা কি করবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ওখানে 5টা লোক থাকলে আমাদের 50 জন 500 জন হতে হবে। তাহলে ওই 5টা লোক যদি পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিমিনাল হয়, সে কিচ্ছু করতে পারবে না। ফলে আমি অনুরোধ করছি সমস্ত ছাত্রছাত্রীদের, যারা যতটুকু জানেন, যতটুকু ইনফরমেশন ইনপুট আপনাদের কাছে আছে, কোন অধ্যক্ষ, কোন অধ্যাপক, কোন মাস্টারমশাই, কোন নেতা মন্ত্রী আপনাকে কি থ্রেট করছে, সঙ্গে সঙ্গে ইউনাইটেড হয়ে যান এবং এই ইনফরমেশনগুলোকে কালেক্ট করুন, করে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলির কাছে, মাননীয় আদালতের কাছে আপনারা সরাসরি জানান, এবং জানিয়ে কিভাবে আপনাদের এই বান্ধবীর জাস্টিস দ্রুততার সাথে দেওয়া যায়। মনে রাখবেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো সেই কারণে 5 বছর 10 বছর ধরে নয়, যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশনটা কন্ডাক্ট করে আমাদের কনক্লুশনে আসতে হবে, জাস্টিস দিতে হবে। যে যতটুকু জানেন তথ্য, যার কাছে যা যা ইনফরমেশন আছে, একসাথে বলুন, একা নয়। একা বললে আপনি বিপদে পড়তে পারেন, একসাথে বলুন, সমবেত কণ্ঠে বলুন। আমি লিখে দিতে পারি যে কোনো শক্তি, কোনো প্রভাব আপনাকে আটকাতে পারবে না।